গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের নাম উল্লেখ করে আরও একটি মামলা করা হয়েছে। এই মামলায় মোট আসামি করা হয়েছে ৫০০ জনকে। ছাত্র আন্দোলনে নিহত শাহরিয়ার হাসান আলভির বাবা মোহাম্মদ আবুল হাসান সোমবার এই মামলা করেন। মামলায় ১৪ দলীয় জোটের অংশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, ছাত্র আন্দোলনকে সমূলে বা আংশিক নির্মূলের জন্য সংবাদ সম্মেলন করে উস্কানি দেন মামলার ১ নম্বর আসামি শেখ হাসিনা। আর ওবায়দুল কাদেরের হুমকি ছিল আন্দোলনকারীদের দমনে ছাত্রলীগই যথেষ্ট। এসব অভিযোগের সপক্ষে দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে নির্বিচার হত্যাকাণ্ডের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে। দুপুরে মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে রিটটি দায়ের করা হয়। রিটে শেখ হাসিনার নামে থাকা সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন এবং আওয়ামী লীগ সরকারি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব কর্মকর্তাকে বদলির আদেশ চাওয়া হয়েছে। একই সাথে দেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর করার দাবি জানিয়েছেন রিটকারী। পাশাপাশি বিদেশে পাচার করা টাকা ফেরত আনার উদ্যোগও চাওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে হত্যা, অপহরণ সহ নানা অভিযোগে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। একথা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং খাদ্য উৎপাদন ঠিক রাখাই প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেন তিনি। সকালে স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এইসব কথা জানান গোয়েন লুইস। জাতিসংঘের সমন্বয়ক জানান, প্রতিনিধি দল ঢাকায় আসার পর ঠিক হবে কিভাবে তারা বাংলাদেশের তদন্ত দলকে সহযোগিতা করবে। বর্তমান পরিস্থিতিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন গোয়েন লুইস। পরে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সাংবাদিকদের জানান, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা বাড়ানোর জন্য জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। ওনারা এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। আরেকটা হলো বলছিলেন যে আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইস্যুর থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা যে জাতিসংঘ থেকে ওটা এরা হয়তো পাঠাবে। ১৩ বছর আগের ঘটনায় ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ এবং পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। দুপুরে রাজধানী শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়। ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে কর্মসূচিতে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর হামলা চালান সে সময় তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ এবং সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার। সেদিন সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল ডেকেছিল বিএনপি। নেতাকর্মীদের নিয়ে সংসদ ভবনের সামনে মিছিলের চেষ্টা করেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সে সময় হামলার শিকার হন তিনি। ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরে শৃঙ্খলা ভাঙার অভিযোগে রাজধানী শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরশাদের এমন আচরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এই সিদ্ধান্ত নেয়। রোববার ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আরশাদের অপেশাদার কর্মকাণ্ডে পুলিশের বাহিনীর প্রতি জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে গত ৩১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনকালে ঢাকা নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন আরশাদ। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনা হয়। আওয়ামী লীগ সরকারের সাবেক ১৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং
24 এমপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। হাইকোর্টের এক আইনজীবীর তথ্য নির্ভর অভিযোগের আবেদনের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেয় দুদক। সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, দীপমণি, তাজুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, আলিসুল হক, টিপু মুন্সি সহ আওয়ামী লীগের অর্ধশত মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য রয়েছে আইনজীবীর আবেদনে। অবৈধ সম্পদ অর্জনের শীর্ষে রয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং আইনমন্ত্রী আনিসুল হক। সাংসদদের মধ্যে রয়েছেন যশোর 1 আসনের শেখ আফিল উদ্দিন, রাজশাহী 4 আসনের ইনামুল হক, পিরোজপুরের আনোয়ার হোসেন এবং মাদারীপুরের নূরে আলম চৌধুরী। অনুসন্ধান করে অবৈধ সম্পদের তথ্যের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা। রাজধানীর ধানমন্ডিতে বাইতুল আমান মসজিদের সামনে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিলাসবহুল গাড়ি। রোববার সকাল থেকে প্রায় 2 কোটি টাকা দামের ঢাকা মেট্রো ঘ 21845 নম্বর প্লেটযুক্ত টয়োটা ল্যান্ড ক্রুজারটি সেখানে পড়েছিল। পরে মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি ধানমন্ডি থানায় নেওয়া হয়। এরপরই জানা যায় গাড়িটির মালিকের বিষয়ে। আজ বিআরটিএ সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশন অনুযায়ী গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামালের নামে নিবন্ধিত। বিআরটিএ রেজিস্ট্রেশন অনুযায়ী আনুমানিক 2 কোটি টাকা মূল্যের গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ঘ 21845 জানান যাত্রীবিহীন ল্যান্ড ক্রুজারটি রাস্তায় আনলক অবস্থায় ছিল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়িটির ছবি ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কয়েকটি সংশোধনী এনে করা সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। মানুষের ভোটের অধিকার নষ্ট করতে এবং দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন করতে এই সংশোধনী বলে আদালতে দাবি করেন রিটকারীরা। সংবিধানের বিতর্কিত 15তম সংশোধনীর মাধ্যমে বেশ কয়েকটি বিষয় সংযোজন ও বিয়োজন করা হলেও সবচেয়ে আলোচনায় 13তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়া তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করা। এর ফলে দলীয় সরকারের অধীনেই নির্বাচনের সাংবিধানিক বৈধতা নেয় আওয়ামী লীগ। এই নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে সংশোধনীটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতে আঘাত করা হয়েছে বলে আদালতে দাবি করেন তারা। সোমবার ওই রিটের শুনানি শেষে কেন সংশোধনীটি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় এবং অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। ত্রয়োদশ সংশোধনীতে একটা মামলা হয়েছিল অ্যাপিলেট ডিভিশন, যেখানে বলেছিল পরবর্তী 2টো সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, কিন্তু সেই আদেশ আপিলেট ডিভিশনের আদেশ অমান্য করে ৫০ সংশোধনী আনা হয়। কাজে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন। যথাসময়ে রুলের জবাব দেওয়া হবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ, ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথ সুগম হয় বলে শুনানিতে উঠে আসে। ওনারা বলতে চাচ্ছেন এটা সংবিধানের বেসিক স্ট্রাকচার কি? সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার হলো রুল অফ ল, বেসিক স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে ৫০ সংশোধনী। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর অক্টোবরে রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে বলে ধারণা আইনজীবীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থানীয় সরকার বিভাগের ৮৮৮ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে সরকার। এর মধ্যে আছেন ৪৯৩ উপজেলা এবং ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩ পৌরসভা ও ১২ সিটির মেয়র। এইসব জায়গায় প্রশাসক নিয়োগ করা হয়েছে, তবে ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যানদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে মৃত্যু, আইনি জটিলতা সহ নানা কারণে যেসব জেলা, উপজেলা বা পৌরসভায় জনপ্রতিনিধি ছিলেন না, সেখানেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক জনপ্রতিনিধি। এই পরিস্থিতিতে জেলা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভার কার্যক্রম চালু রাখতে বিকল্প ব্যবস্থা নিল সরকার। স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি কর্পোরেশনের জন্য শনিবার অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
সোমবার ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ 12 সিটি কর্পোরেশনের মেয়র অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া 495 উপজেলা, 330 পৌরসভা ও 61 জেলা পরিষদেও প্রশাসক দেওয়া হয়েছে। সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ জানান, ছাত্র জনতা যে কারণে আন্দোলন করেছে তারই ধারাবাহিক প্রকাশ এটি। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না। লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা, যেটা হচ্ছে প্রত্যেকেরই প্রত্যাশা। সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই কারণে যে বাইরে থেকে লোক নিতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে কে কেমন, কার চিন্তাধারা কীরকম। এটা একটা বিরাট প্রক্রিয়া, যেটা অনেক ডিলেড প্রক্রিয়া। যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকে, কাউন্সিলররা কি দায়িত্ব পালন করবেন কি করবেন না, এটা এখন তাদের ব্যাপারে। জন্ম, মৃত্যু নিবন্ধন সহ অন্যান্য দৈনন্দিন কাজ এবং গ্রামীণ পর্যায়ের উন্নয়ন কার্যক্রম চালু রাখতেই সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসসালাম গ্রুপের মালিকানাধীন 6 ব্যাংকের ঋণ বিতরণের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংকগুলো নতুন কোনো আমদানি এলসিও খুলতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, SME এবং প্রণোদনা প্যাকেজের আওতায় 5 কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। এর বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতের ক্ষতগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন যেসব ব্যাংকে এতদিন অনৈতিক সুবিধা দিয়ে রক্ষা করা হচ্ছিল, এখন সেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়ে পাচারের অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতের জন্য সুফল বয়ে আনবে। ব্যাংকগুলো থেকে যেন আর টাকা না বেরোতে পারে, আপাতত ইমিডিয়েটলি এটাকে ফ্রিজ করা। এখন ব্যাংক চাইলে কি পরিমাণ ঋণ দিতে পারবে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রপার ক্রাইটেরিয়া, যেটা কারণ যেসব ব্যাংকের অলরেডি এক্সেসিভ ঋণ দেওয়া হয়েছে বা উল্টাপাল্টা ঋণ অনেক হয়ে গিয়েছে, সেখানে অনেক বেশি কনসাস থাকতে হবে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো এখন চরম আর্থিক সংকটে রয়েছে। এসব ব্যাংক দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে CRR ও SLR বজায় রাখতে হিমশিম খাচ্ছে। তাদের চলতি হিসেবেও বড় ধরনের ঘাটতি রয়েছে। ব্যাংক খাতে যে সুশাসনের বড় রকমের অভাব রয়েছে, তো সেটা সত্যি, এবং এই সুশাসনের অভাবের কারণে এবং মূলত এই যে পরিচালনা পর্ষদের যে সমস্যাগুলো এবং তারা যে আসলে ব্যাংকগুলোকে দুর্বল হতে সহায়তা করেছেন, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই পরিচালনা পর্ষদ পুনর্গঠনটা খুবই প্রয়োজন এবং এটা যত তাড়াতাড়ি করা যায় সেটা ভালো। এর আগে এস আলম পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব তলব করে NBR। তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বিসিবি পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাকে শেরে বাংলা স্টেডিয়াম ঘুরিয়ে দেখিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এদিকে তামিমের বিসিবি কার্যালয়ে আসার কারণ জানেন না প্রধান নির্বাহী, এমনকি সভাপতির পদত্যাগের বিষয়েও অবগত না বোর্ড, জানান তিনি। রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির বিসিবি প্রাণ ফিরে পেয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হোম অফ ক্রিকেট পরিদর্শন। তবে বিসিবি প্রধান নির্বাহী ছাড়া উপস্থিত ছিলেন না কোনো পরিচালক। এর আগে দীর্ঘদিন পর বিসিবিতে আকস্মিক হাজির তামিম। সাবেক অধিনায়কের হাস্যোজ্জ্বল উপস্থিতি দিচ্ছে ভিন্ন বার্তা। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম, নাকি অন্তর্বর্তী কমিটির কোনো দায়িত্বে থাকছেন? উপদেষ্টাকে হোম অফ ক্রিকেট ঘুরিয়ে দেখিয়েছেন তামিম। মাঠ থেকে ড্রেসিং রুম, ইনডোর, একাডেমি ভবনেও যান উপদেষ্টা। বিসিবি ঘুরে অবকাঠামোগত ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়, এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। তামিমের বিসিবিতে ফেরা নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। উপদেষ্টার সাথে সাবেক অধিনায়কের বোর্ডে আসার কারণ অজানা। উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, এটা আমি দেখেছি। এর বাইরে কিছু বলতে পারবো না।
পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জালাল ইউনুস। অন্তর্বর্তী কমিটি গঠনের উদ্যোগ চলছে দ্রুত গতিতে। গঠনতন্ত্র মেনেই এগোনোর কথা জানান প্রধান নির্বাহী। আমাদের লিগ্যাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়ে করছেন তারা দিয়ে ওয়ার্কিং অন দ্যাট, এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগে রাজি। তার পরিবর্তে দায়িত্ব কে নেবেন সে প্রক্রিয়াও চলছে, অথচ গোপনীয়তার অজুহাত দেখিয়ে গণমাধ্যমে খোলাসা করা হয়নি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।